স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি সারিকা তাবাসসুম। গ্রামের সবগুলো বাড়ির ঘর খড় আর বাঁশের তৈরি। এমন একটি গ্রামের দেখা মিলেছে নীলফামারীর ডোমারের সীমান্তবর্তী এলাকায়। শুধুমাত্র আরামের জন্যই এমন ঘরে বসবাস করেন বাসিন্দারা। রায়হান সবুক্তুগিনের পাঠানো প্রতিবেদন। চারপাশে বিস্তীর্ণ আবাদি জমি আর মাঝখানে অনেকগুলো কুড়ে ঘর। বিদ্যুৎ নেই কোনো রাস্তা, তবু আরামের যেন কমতি নেই এই কুড়ে ঘরগুলোতে। বলছি নীলফামারীর শেঠ কামাত গ্রামের কথা। গত ৩ প্রজন্ম ধরে একটি বনেদি পরিবারের বর্গা চাষিদের বসবাস এই গ্রামে। ভূমির ৩ মালিক দেশের এক এক স্থানে বসবাস করলেও চুক্তি অনুসারে বছরে 2 বার টাকা পাঠান বর্গা চাষিদের। চাষাবাদ করে গ্রামের বাইরে জমিজমা করেছেন অনেক চাষি, কিন্তু ছাড়তে পারেননি এই কুড়ে ঘরগুলো। আমরা তো এটা 3 পুরুষ থেকে আসি ভাই। এইখানে খেরে বাড়ি আরামদায়ক, মানে পুরাপুরি বলা যায় এসিয়ে বলা যায়। এসি ঘর যখন করে তো কত টাকা খরচ করে, তা আমার এটা এসি দুন বাতাস পাথর পানি ঝড় বৃষ্টি বয়াজ আছে আমার বোঝে না ভাই। প্রচুর টাকা আছে, ওলে হবে কি আমাদের এই যে টাকা বিনা টাকায় আমার এসি ঘর থাকে। ভূমির একজন মালিক জানান, আগেও বর্গা চাষিদের টিনের ঘর বানানোর কথা বলা হয়েছে, কিন্তু তারা রাজি হননি। ফলে চালু আছে খড়ের কুড়ে ঘরে বসবাসের নিয়ম। আমরা তাদেরকে বলেছিলাম যে তোমরা টিনের ঘর কিংবা পাকার বাড়ি দাও। তারা আমাদেরকে বলেছিল যে তারা ওখানে যে কমফোর্টেবল ফিল করে সেটা পাকার বাড়ি কিংবা টিনের বাড়িতে কখনো তারা এরকম ফিল করে না। বর্তমানে এই জমিতে প্রায় 25 থেকে 30টি পরিবার শেঠ কামাত গ্রামের কুড়ে ঘরগুলোতে বসবাস করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রংপুরে 1 যুগ ধরে সরকারি রাস্তা দখল করে বৃক্ষরোপণ আর ঘরবাড়ি নির্মাণ করে করছে বসবাস। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের সাধারণ মানুষ, কিন্তু উচ্ছেদে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফখরুল শাহিনের রিপোর্ট। একদিকে সারি সারি সুপারি, কাঁঠাল, আমসহ নানা জাতের গাছ, অন্যদিকে ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি পাকা দালান কোঠা, কিছু দূর গেলে বাঁশঝাড় ও টিনের বাড়ি। দেখে বোঝার উপায় নেই এটি কোনো রাস্তা, অথচ এটি রংপুর পায়রাবন্দ ইউনিয়নের নোয়াখালী পাড়ার একটি সরকারি রাস্তা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 1 যুগ ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তাটি দখল করে রেখেছে। অকাট্য দলিল প্রমাণ থাকা সত্ত্বেও রাস্তা উদ্ধার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এর আগেবার একবার অনেক ঝগড়া হয়েছিল, হওয়ার পরে ঘিরা পর্যন্ত দিছে। পরে আমার ছেলে ডাক দিয়া চেয়ারম্যান মেম্বার ডাক দিয়া গাছ কাটানোর কথা ছিল, ঘিরা তুলে দিছে, পরে আর গাছ কাটেনি। ঘাটা হাত পেয়ে পাইনি, কিছু করে পাইনি, এই আস্থা নিয়ে গাড়ি আনবো বা বাসায় ঢুকবো বা মোটরসাইকেল রাখবো ঢুকাবো সেরকম কোনো পরিস্থিতি নাই আমার। তাদের ক্ষমতা ধরে রাখছে, মেন জায়গা থেকে পয়েন্ট কিছু দিয়ে বন্ধ করে রাখছে। দেশের একটা টার্নিং পয়েন্ট চলতেছে ভালো, সেই ক্ষেত্রে দেশে একটা সুষ্ঠু আইনের আওতায় এটা বের করা উচিত। রাস্তাটা যদি উদ্ধার হয় মোটামুটি 200 লোকের জন্য একটা ভালো রাস্তার ব্যবস্থা হবে। যোগাযোগ যে 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 এলাকার রাস্তার উন্নতি নাই সেই এলাকার অর্থনৈতিক উন্নতি হয় না। দখলদাররা বলছেন, সরকারি নির্দেশনা পেলে উদ্যোগে এগুলো সরিয়ে ফেলা হবে। সরকারি জায়গা তো আমার তো ধরে রাখার আমাদের অধিকার নাই। আমার কথা বোঝা নাই। আমার যদি সরকার যদি বলে এই রোডটা আমার লাগবে, তা আমার তো যতটুকু পড়ছে আমার ভাঙে দিলে আমার সমস্যা নেই, এর মধ্যে কোনো দাবি নেই। যতটা বাড়ি রাস্তার মধ্যে পড়বে সবাই যদি ভাঙে আমি ভাঙতে বাধ্য, এটাই আমার। কেউ না ভাঙলে আমি কেন একা ভাঙবো? 0.1 কিলো বের করা তো যাবে না। সরকারের যদি আইন বা নীতি ধারা অনুযায়ী আপনি ব্যাখ্যা করেন, তাহলে রাস্তাটা পুরোটাই আপনাকে বের করতে হবে। আইন অনুযায়ী দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানায় স্থানীয় প্রশাসন। আমরা উচ্ছেদ নথি সৃজন করব, উচ্ছেদ নথি সৃজন করে আমরা উচ্ছেদের জন্য নোটিশ দিব, নোটিশ দিয়ে তারপর উচ্ছেদ করবো আর কি। বিবাদী পক্ষের কথাও শুনবো, তাদের পক্ষ থেকে যদি কোনো বক্তব্য থাকে তারা লিখিতভাবে দিবে, এটাই তো আইনি প্রক্রিয়া এভাবে চলবে। আমরা খুব দ্রুত একটা উচ্ছেদ নথি ক্রিয়েট করে জেলা প্রশাসক স্যার আমরা পাঠাবো। আমরা আশা করতেছি খুব দ্রুত উচ্ছেদটা করা সম্ভব হবে। অবিলম্বে সরকারি রাস্তা দখল মুক্ত হবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুরুটা হয়েছিল একটি যন্ত্র মেরামতের দোকান থেকে, কিন্তু কঠোর পরিশ্রমের ফলে সেই ওয়ার্কশপটি রূপান্তরিত হয়েছে কৃষি যন্ত্র তৈরির কোম্পানিতে, যেখানে তৈরি হচ্ছে 35 ধরনের কৃষি যন্ত্র। দিনাজপুর থেকে বিপুল সরকার সানির প্রতিবেদন।
সকাল থেকে রাত পর্যন্ত কৃষি যন্ত্র তৈরির এই ব্যস্ততা দিনাজপুর উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখানে তৈরি হয় জমি তৈরি, সেচ, চারা রোপণ, ধান, গম, ভুট্টা মাড়াইয়ের নানা যন্ত্র ও যন্ত্রাংশ। আমদানি হওয়া বিদেশি যন্ত্রের ভিড়েও দামে সাশ্রয়ী এসব যন্ত্র কৃষিক্ষেত্রে রাখছে দারুণ সাফল্য। আমাদের যন্ত্রপাতিগুলো হচ্ছে মেশ ফিলার, ধান মারা মেশিন, পাওয়ার উইডার, পটেটো ডিগার, আপনার সিডার ব্যাট প্লেন্ডার, এগুলো আমরা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে থাকি। আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদেরকে দক্ষতা উন্নয়নের জন্য ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এর ফলে আমাদের দক্ষতার মান উন্নয়ন হয়। আমরা যে মেশিনগুলো প্রোডাকশন করি, এই মেশিনের গুণগত মান নিশ্চিত করি। আগে আমাদের যে পরিমাণের চাহিদা ঠিক ছিল, তার থেকে আমাদের এখন চাহিদার পরিমাণ বেড়েছে। নিজস্ব উৎপাদিত যন্ত্রগুলো যেরকম সহজলভ্য, সেটার যন্ত্রাংশ সহজলভ্য এবং কৃষককে দুর্ভোগ ভোগ পোহাতে হয় না। প্রাথমিক পর্যায়ে আমরা মূলত বিভিন্ন রকম অটোমোবাইলসের কাজ করতাম। পরবর্তী পর্যায়ে 1991 সালে একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কৃষি যন্ত্র আমাদের কাছে আসে, সেই যন্ত্রের সার্ভিস নেওয়ার জন্য। তো আমরা সেই যন্ত্রের সার্ভিস দিতে গিয়ে, মূলত সেটা ধান মাড়াই যন্ত্র ছিল, সার্ভিস দিতে গিয়ে আমরা দেখি যে এই যন্ত্রটা আমাদের পক্ষে তৈরি করা সম্ভব, এবং সেই থেকেই 1991 সাল থেকে শুরু করে আমরা কৃষি যন্ত্রের তৈরি যাত্রা শুরু করি, এবং এর পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আজকে পর্যন্ত আমরা প্রায় 35টা কৃষি যন্ত্র তৈরি করছি। কারখানা পরিদর্শন করে কৃষি ও কৃষকের চাহিদা, কারখানা সংশ্লিষ্ট এবং সরকারের সংযোগ স্থাপনের কথা জানিয়েছে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধি দল। এদিকে মাঠ পর্যায়ে যন্ত্র পৌঁছানোর পাশাপাশি সক্ষমতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস কৃষি মন্ত্রণালয়ের। They are growing quickly, innovating quickly, offering new products, new ideas to Bangladeshi farmers. দেখলাম যে ওনাদের সংযোগ আছে, ওনারা জানে যে কৃষকের চাহিদাটা কোন জিনিস, সেই চাহিদা অনুযায়ী তাদের মন মতন করে আজকাল মেশিনগুলো বানানো হচ্ছে। আমাদের গবেষণাগুলা, আমাদের একাডেমিগুলো এইভাবে সাজানো দরকার, এবং আমার মনে হয় সাজবে, কারণ এখন ওই সারা তো কেউ ব্যবসা লস করতে চাবে না, কৃষকের চাহিদাটা পূরণ করতে পারবে, সেটা ওনাদের কাছে আছে। আমরা চেষ্টা করব যে আমাদের যে সক্ষমতা আছে সেটাকে সর্বোচ্চ কাজে লাগানো, এবং এতে যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে, বিদেশ নির্ভরতা কমবে, আমাদের ডলারের সাশ্রয় হবে, আর দ্বিতীয়ত যে কাজটা হবে, আমাদের যে পেয়ার্স পার্সের যে সমস্যাগুলো, বিভিন্ন রকম সীমাবদ্ধতা আছে, সমস্যাগুলো উত্তরণের যে পথ, মাঠ পর্যায়ে যে প্রবলেমগুলো থাকবে, সেগুলোকে আমরা কারেকশন করা, এবং আমাদের লোকাল যে টেকনোলজি এবং তাদের যে সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, সেগুলো আমরা এখান থেকে পাবো। দেশীয় প্রযুক্তি ও স্থানীয় প্রকৌশলের কল্যাণে সমৃদ্ধ হবে দেশ, কমবে আমদানি নির্ভরতা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হঠাৎ বৃষ্টিতে 50 হেক্টর জমির পেঁয়াজের বীজ ক্ষতিগ্রস্ত হয়েছে ঠাকুরগাঁওয়ে। আর কিছুদিন গেলেই এই কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ ঘরে উঠত, কিন্তু এখন কৃষকের কপালে চিন্তার ভাঁজ। ফাতেমা তুৎসগরার প্রতিবেদন। কৃষি নির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছিল পেঁয়াজের বীজ উৎপাদন। গেল বছর প্রায় 23 কোটি টাকার কালাসোনা খ্যাত এ ফসলটি উৎপাদন করেন চাষিরা। তবে এবছর বৈরী আবহাওয়া ও ব্লাইট রোগের কারণে কীটনাশক প্রদানে খরচ বৃদ্ধিতে কৃষকের সে স্বপ্ন ধূলিসাৎ। সার, বীজ, কীটনাশক সহ প্রতি একর জমিতে খরচ হয়েছে 3 থেকে 4 লাখ টাকা। এবছর এ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশত কৃষক। 3.5 থেকে 4 লাখ টাকা খরচ, এই টাকাটা আমাদের পুরোটাই লস। পেঁয়াজ তো মনে করেন বৃষ্টির কারণে বহুত নষ্ট হয়ে গেছে, সব টাকাটা আমার নুল করা, মানে পেঁয়াজের বীজ বিক্রি করে তারপর নুল পরিশোধ করতে হবে। এখন নুলটা কীভাবে পরিশোধ করবো এটা নিয়ে টেনশন। যে পরিমাণে বিচি হওয়ার কথা ছিল সে পরিমাণে বিচি হবে না, অর্ধেকেও বেশি মানে চলে গেছে। এই 10 দিনের মধ্যে এগুলো হয়ে যেত। এখন এই অনুকূল আবহাওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর আমাদের ওই চাউলের ওদিকে অনেক ক্ষতি হয়েছে, প্রায় 150 বিঘা মাটি একদম শুয়ে গেছে, একদম সব কিছু। সারের দাম বেশি, বিষের দাম বেশি, অন্যান্য শ্রমিকের দাম বেশি। আমাদের কি অবস্থা হবে আমরা বুঝতে পারতেছি না। পানি হয়ে খরচের টাকা বিক্রি করতে পারে, তুলতে পারে কিনা এটাই সন্দেহ। আর এরকম আবহাওয়ার কারণে পরবর্তীতে চাষ করার মতো কোনো আমাদের আবহাওয়া মানে সাহস পাচ্ছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে এবং নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
আমরা শুধুমাত্র আক্রান্ত জমিগুলোই এখন পর্যন্ত নির্ধারণ করেছি। এই আক্রান্ত জমি থেকে আসলে কি পরিমাণ ক্ষতি হবে এটা 4-5 দিন সময় লাগবে এবং আমরা এই আক্রান্ত চাষিদের তালিকাও করতেছি। ক্ষতি যাতে কিভাবে কমানো যায়, অর্থাৎ যে গাছগুলো আক্রান্ত হয়েছে সেগুলোকে সোজা করে দেওয়া বা সেগুলোকে কোনোভাবে হচ্ছে যে যদি বিক্রির উপযোগী হয় বিক্রি করে দিয়ে ক্ষতিটা পোষায় নেওয়ার চেষ্টা করার জন্য কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলায় এবছর প্রায় 547 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ চাষ করা হয়েছে। বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 7 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল ভিন্ন স্বাদ আর নতুন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।